সিংহাসন, রাজার সিংহাসন, দেশের সিংহাসন। যার অধিকারে আসে সেই হয়ে যায় তখনকার মতো সবার ভাগ্যবিধাতা। কিন্তু সেই ভাগ্যবিধাতার বিচার বিবেচনা আম জনতার ভাগ্যকে কতটা পরিবর্তন করে তা নিয়ে বিশেষ কেউ মাথা ঘামায় না। কিন্তু সময় তা বুঝিয়ে দেয়। সময় বুঝিয়ে দেয় সেই সিংহাসনে বসার যোগ্যতা তুমি অর্জন করেছো কিনা। তাই সময়ের সাথে সেই সিংহাসন তোমাকে ছুঁড়েও ফেলে দেয়, যেমন ছুঁড়ে ফেলে দিল বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে। এখন সিংহাসন সম্পূর্ণ খালি, দেশ অরাজকতার এক চরম কোঠায় পৌঁছে গেল। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নিই আজকের পর্বটি। অষ্টাদশ শতাব্দীর সেই অরাজক রাজধানী আগেও অনেকবার অরাজকতা দেখেছে, কিন্তু এমন করে কখনো আতঙ্কে শিউরে উঠে নিশ্চল হয়ে যায়নি। প্রতিদিন প্রতি মুহূর্তে যেন রোমাঞ্চের খোরাক জুগিয়ে গেছে ইতিহাস। যারা সেই দিন শহর ছেড়ে দূরে চলে গিয়েছিল তারাও খবরটা শুনে জেগে উঠে বসল। এদের এতদিনের সমস্ত ভবিষ্যৎবাণী রাতারাতি মিথ্যে হয়ে গেল। আবার তাহলে নবাব আসবে? আবার তাহলে যে যার নিজের নিজের ভিটে গিয়ে গৃহদেবতা শালগ্রাম শিলার প্রতিষ্ঠা করতে পারবে? ক্লাইভ সাহেবের সঙ্গে কথাবার্তা সেরে শেষ রাত্রের দিকে রওনা দিয়েছিল উমিচাঁদ সাহেব। রাত্রের অন্ধকারে রাজধানীতে পৌঁছানোটাই ভালো। কিন্তু পথেই খবরটা পেয়ে পালকিটা থামাতে বললে। কি বললে রে লোকটা? একটা পালকি বেহারা বললে, হুজুর বললে নবাব নাকি আবার ফিরে আসছে। আবার আসছে মানে? আজিমাবাদ থেকে ফৌজি সেপাই নিয়ে মুর্শিদাবাদে লড়াই করতে আসছে। কথাটা শুনে কিছুক্ষণ থমকে চুপ করে রইল উমিচাঁদ সাহেব। একবার দাড়িতে হাত বুলালো। পালকিটা আবার চলতে আরম্ভ করেছিল। 2,20,00,000 টাকা চেয়ে পাঠিয়েছিল সাহেব, তাও জগৎ শেঠজি দিলে না। আরে টাকাটা তো আর তোমার জলে যাচ্ছে না, তুমি টাকাটা দিয়ে দেবে এখন। তারপর যখন নবাবের মালখানার ভেতর ঢুকে হিসেব নিকেশ হবে তখন তো তোমার আসল টাকাটা পেয়ে যেতে। আর শুধু আসল টাকাটাই পেতে না, সঙ্গে সঙ্গে সুদও পেয়ে যেতে। সুদখোর মানুষ তো, তাই দিতে আর ভরসা হলো না। এই রক্ষে রক্ষে। পালকিটা চলতে চলতে হঠাৎ সাহেবের হুকুম পেয়ে থেমে গেল মাঝপথে। পালকি ঘোড়া, যেই দিক থেকে এসেছিলি সেই দিকে ফিরে চল। আগে আবার ময়দাপুরে যাব? হ্যাঁ। পালকির মুখটা আবার ঘুরল। আবার উল্টো দিকে চলতে লাগলো পালকি। হুজুরের যেমন মর্জি তেমনি তো করতে হবে। সেই কবে কলকাতা থেকে বেরিয়েছে, বেরিয়ে পথে কাজ সেরেছে, কোথাও 2 দিন থেমেছে, আবার চলতে আরম্ভ করেছে। সাহেবের মতি গতি বোঝবার উপায় নেই কারণ। কখন যে কোথায় যাবে, কোথায় থামবে তাও আগে থেকে কারোর হদিস দেবে না। তা হোক, তারা তো জানে না যে উমিচাঁদ সাহেব নিজেই জানে না কখন কোথায় থামতে হবে। সারা জীবন ধরেই তো একদিকে স্থির লক্ষ্যে চলা হয়নি উমিচাঁদের। শুধু টাকাটার দিকেই নজর ছিল, আর সেই টাকার জন্য কখনো বাঁয়ে হেলেছে, কখনো ডাঁয়ে হেলেছে, কখনো এই দলে আবার কখনো ওই দলে। নবাব আলীবর্দী যখন বেঁচে ছিলেন ততদিন তাকে ভুলিয়ে খুশি রেখেছে। নবাবকে খুশি রেখে নিজের কাজগুলো হাসিল করেছে। কিন্তু তারপরে যে নবাব এলো তার হাত আর উপর হতে চায় না। কথায় কথায় বলে টাকা নেই। আরে টাকাই যখন নেই তোমার, তখন আমিও তোমার সঙ্গে নেই। যাদের টাকা আছে আমি তাদের দলেই থাকব। পালকিটা চলতে চলতে প্রায় কাশিম বাজারের কাছে চলে গিয়েছিল। সেইখান থেকে আবার ময়দাপুর ফিরতে প্রায় ভোর হয়ে গেল। ল সাহেব যদি আবার ফিরে আসে তারও কিছু বন্দোবস্ত করতে হবে। সে নবাব মির্জা মোহাম্মদ ফিরেই আসুক আর ক্লাইভ সাহেবই জিতুক, তাতে উমিচাঁদ সাহেবের কিছুই এসে যায় না। তোমাদের দুজনের মধ্যে যে জিতবে আমি তার দলে। তোমার টাকা যদি থাকে তো থাকুক, আমি সেদিকে নজর দেব না।
কিন্তু আমার হাতযশ যদি থাকে তো সেই টাকা আমার হাতে চলে আসবেই। আমি হলাম উমিচাঁদ। একদিন নিঃসম্বল হয়ে এই বাংলা মুলুকে এসেছিলাম পাঞ্জাব থেকে। সেই দিন পথে পথে দুটো ভাতের জন্য ঘুরে বেরিয়েছি, কেউ ভিক্ষে দেয়নি। আজ আমার টাকা হয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করছি চুরি করব, ডাকাতি করব, ঠকব, কিন্তু ভিক্ষে আর করব না। জীবনে সার বুঝে নিয়েছি ভিক্ষের চেয়ে চুরি অনেক ভালো। হঠাৎ যেন কিছু একটা শব্দ কানে এলো। এত সকালে কিসের শব্দ? ময়দাপুরে এসে গেল নাকি? কাছে যেতে ছাউনি সেপাইরা ঘিরে ধরেছে। হুজুর, আপনি? সেপাইরা এত ভোরেই উঠে পড়েছে? এত কিসের কাজ? হ্যাঁ হ্যাঁ, জরুরি খবর আছে, সাহেবের সঙ্গে দেখা করতে হবে। কিন্তু পথে ওদিকে কোনো মেয়ে ছেলেকে দেখলেন? মেয়ে ছেলে? সেপাইটা বলল, কর্নেল সাহেব একজন মেয়ে ছেলে স্পাইকে ধরে রেখে দিয়েছিলেন, তাকে আবার শাড়িও কিনে দিয়েছিলেন। সে হঠাৎ পালিয়েছে। পালিয়েছে? সর্বনাশ হয়েছে। এই খবর এসেছে নবাব আসছে, আর এই সময় কিনা নবাবের চর পালিয়ে গেল। তা কি করে পালালে? ওই দিক থেকে নবকৃষ্ণ এসে হাজির হলো। এই যে আবার ফিরে এলেন হুজুর? এদিকে সর্বনাশ কাণ্ড বেঁধে গেছে। একজন মেয়ে মানুষ চর পালিয়ে গেছে সাহেবের ঘর থেকে। অমিজান বললে, চলো কর্নেল সাহেবের কাছে চলো। চর পালাক, ওদিকে আরও জবর খবর দিতে হবে সাহেবকে। সেই দিন মহারাজ কৃষ্ণচন্দ্র ভালো লোকই দিয়েছিলেন সঙ্গে। নৌকো ঘাটে লাগতেই তারা গাছতলায় রান্নাবান্না আরম্ভ করে দিয়েছিল। সঙ্গে কাঠও ছিল, হাঁড়িকুড়ি বাসন সবই এনেছিল সঙ্গে। এতক্ষণ দেখতে পায়নি ওরা। বোরখা পরা বউটা আর তার ঝিটা আবার কাছে এলো। বউটা বললে, আপনারা কি রান্নাবান্না করছেন? দুর্গা বললে, তা তোমরাও রান্নাবান্না করো না। বউটা বললে, আমাদের সঙ্গে যে বাসন টাসন কিছুই নেই। তা এত দূরে রাস্তায় যাচ্ছ, সঙ্গে বাসন কোসন নেই কেন? এ কীরকম রীতি তোমাদের বাছা? আর সঙ্গে কে তোমার? ভাতার? বউটা বুঝলে, তারপর বললে, হ্যাঁ। তা তোমার ভাতারই বা কীরকম আকেলের বাছা যে সঙ্গে বাসন কোসন আনে না? বউটা স্বামী তখন একটা গাছতলায় চুপ করে হেলান দিয়ে বসেছিল। তাহলে খাবে কি? বউটা বললে, সেই কথাটাই বলতে এসেছি, সঙ্গে আমাদের কিছুই নেই। তা আমরা যে হিন্দু বাছা, তোমাদের ছোঁয়া তো আমরা খাইনি, আমাদের ছোঁয়া কি তোমরা খাবে? তা খেতে পারি, আমার জন্য আমি ভাবি না, আমার এই ছোট মেয়েটা আর ওনার জন্য ভাবছি। দুর্গা বললে, তাই এখানে যদি তোমাদের কোনো স্বজাতি থাকে তাদের বাড়ি যাও না, সেইখানে গেলে তো তোমাদের ভাত রান্না করে দিতে পারে। অনেকক্ষণ ধরে দুইজন লোক এই দিকে চেয়ে দেখছিল। তারা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস করে কি যেন বলছিল। একজন বললে, আমার মালুম হচ্ছে লোকটা নবাব জাদা টাদা কেউ হবে। কি করে বুঝলেন? দুধের জন্য একটা মোহর দিয়ে দিলে। এ তো যে সে কেউ নয়। আর পায়ের জড়িদার চটিটা দেখেছিস? নবাব জাদা ছাড়া ওই রকম চটি কে পড়বে? যেই লোকটা চটির কথা হচ্ছিল তার তখন কোনো দিকে খেয়াল নেই। খোলা আকাশের দিকেই উদাস দৃষ্টিতে চেয়ে আছে। আল্লাহ খোদাতালা, তোমার কাছে আমি আজ ক্ষমা চাইব না। ক্ষমা চাইবার হিম্মতও আজ আমার নেই। কিন্তু ওদের তুমি দেখো, ওরা কোনো পাপ করেনি। আমার পাপের ফল ওরা কেন ভোগ করবে? ওদের তুমি দেখো আল্লাহ। খানিক্ষণের মধ্যে বেশ ঘনিষ্ঠতা জন্মে গেল দুটো দলে। ভোররাত্রি দুটো পরিবার দুটো নৌকো এসে একই ঘাটে জুটেছিল। তারপর আস্তে আস্তে সূর্যের আলো ফুটল। কৌতূহল অদম্য হয়ে উঠল দুই দলের মনে। এরা ভাবলে ওরা কারা, আর ওরা ভাবলে এরা কারা। আসলে বিপদের সময় মানুষ আশেপাশে যে কারোর সহানুভূতি চায়,
কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তা মুর্শিদাবাদের নবাব পালিয়ে গেছে, তা শুনেছ তো বাছা? কথাটা শুনে বউটা যেন চমকে উঠল। সে জুন মাসের ভোরবেলায় হঠাৎ বজ্রাঘাত হলে যেমন হয়, ঠিক তেমনি হয়ে উঠল বউটার মুখের ভাব। তাড়াতাড়ি ছোট মেয়েটাকে কোলে টেনে নিলে, যেন অভিশাপ লাগবে কারোর। বউটি বললে, আমি উঠি ভাই। দুর্গা বললে, ও মা, উঠবে কেন? বসোই না। দুর্গা কিছুতেই ছাড়লে না, জোর জবরদস্তি করে বসিয়ে দিলে। দূরের মানুষটা তখনও গাছে হেলান দিয়ে বসে আছে, তার যেন কোনো দিকেই খেয়াল নেই। আল্লাহর বিচিত্র খেয়াল কারোর বুঝবারও উপায় নেই। একদিন এই রাজমহল, এই মুর্শিদাবাদ, এই বাংলা মুলুক, এখানকার সবাই নবাবকে দেখতে পেলে মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করত। হিন্দু, মুসলমান, ফিরিঙ্গি সবাই নবাবের সামনে আসতে ভয় পেয়েছে। আজ তাদের সেই নবাব গাছতলায় চুপ করে বসে আছে, কেউ তার দিকে চেয়েও দেখছে না, কেউ কুর্নিশও করছে না, কেউ বুঝতেই পারছে না তাদেরই নবাব আজ এইখানে তাদের মর্জির ওপর নির্ভর করে রাস্তার ধুলোই তার মসনদ পেতেছে। ছোট বউরানী বললে, অমর নবাবের মুখে আগুন, অমর নবাব থাকলেই বা কি আর গেলেই বা কি? দুর্গা বললে, তা বাপু, তোমরাও তো পলাশপুরের তালুকদার, তোমাদের কিছু হেনস্থা করেননি নবাব? এইসব কথা জবাব দিতে ইচ্ছে হচ্ছিল না লুৎফার। সেই ভোরবেলা থেকে পাশাপাশি একসঙ্গে কাটিয়ে একটু সবে ঘনিষ্ঠ হয়েছিল। একসঙ্গে খানিকক্ষণ থাকলেই তো পরস্পরের খবর দেওয়া নেওয়া হয়। তোমরা মুসলমান, তা হোক, কিন্তু এক দেশেরই তো মানুষ। আমাদের হাতিয়ারগড়েও অনেক মুসলমান প্রজা আছে। দুর্গা বললে, আমাদের ছোটমশাইকে সবাই রাজার মতো ছেদ্দা ভক্তি করে। ছোটমশাই হাতিয়ারগড়ের রাজা, তা ওই যে এক হতচ্ছাড়া নবাব হয়েছে, তার জ্বালায় কি আর শান্তিতে কেউ থাকতে পারে? নবাবই গেছে, বেশ হয়েছে। কথাগুলো শুনতে শুনতে লুৎফার যেন কেমন ভয় করতে লাগলো। এরা যদি জেনে ফেলে, এরা যদি চিনতে পারে, চিনতে পারলে যে জানাজানি হয়ে যাবে। তা তোমার কর তেমন চুপচাপ করে বসে আছে কেন গো? কি হয়েছে ওর? লুৎফা বললে, মন ভালো নেই। তা মন তো আমাদেরও ভালো ছিল না বাছা এতদিন। এতদিন যে কি কষ্টের দিন গেছে, কোথায় কোথায় দিন কাটিয়েছি, রাস্তাঘাটে যেখানে পেরেছি থেকেছি। তেমন কষ্ট সত্তরেও যেন না পায়। কেন, কি হয়েছিল আপনাদের? ওই যে বললুম, হতচ্ছাড়া নবাব। হতচ্ছাড়া নবাবের জন্য কি দেশে বৌঝি নিয়ে কেউ শান্তিতে থাকতে পারত? আমার এই ছোট বউরানির ওপর নবাবের বিষ নজর পড়েছিল বাছা। মুখ পড়া নবাব এখন গেছে, বেঁচেছি। লুৎফা বললে, এই ছোট বউরানির ওপর নজর পড়েছিল? তা শুধু কি বাছা এই ছোট বউরানির ওপর? কত মেয়ে সর্বনাশ যে করেছে তার কোনো ঠিক নেই। তুমি কি মনে করেছ তাদের সাপ লাগেনি? নবাবের এখন হয়েছেটা কি? এখন তো সবে কলির সন্ধে। মাথার উপর ভগবান বলে তো একজন আছে, তার নজর তো এড়াবে না বাছা। সত্যি বলুন না, কি হয়েছিল? এত কেন গালাগালি দিচ্ছেন? ছোট বউরানী বললে, তুই থাম না দুর্গা, যা হয়ে গেছে তা নিয়ে এখন আর কেন বলছিস? বলবো না? এখন কাকে ভয় করব শুনি? লুৎফা বললে, না না, বলুন না, কি হয়েছিল? যে লোকটা এতক্ষণ গাছতলায় হেলান দিয়ে বসেছিল, সেই লোকটা এখন উঠে দাঁড়িয়েছে। দুর্গা দেখতে পেয়েছে, বললে, ওই যে তোমার কর্তা কোথায় যাচ্ছে গো? খুব বোধহয় খিদে পেয়েছে মানুষটার। আহা, সকাল থেকে তোমাদের কিছুই খাওয়া হয়নি। লুৎফা ফিরে তাকালো। দুর্গা বললে, তা কিরকম আক্কেল বাছা তোমাদের? তোমরা যাচ্ছ পীরের দরগায়, আর সঙ্গে চাল ডাল কিছুই নাওনি? প্রথমে রান্না হয়েছিল দুর্গাদের। কৃষ্ণনগর থেকে সবই সঙ্গে করে নিয়ে এসেছিল। রান্না খাওয়া হওয়ার পর তখন আলাদা করে রান্না চড়িয়েছিল লুৎফাদের।
শিরিনা রান্না করেছিল খিচুড়ি। জীবনে কখনো এমন অবস্থায় পড়তে হয়নি লুৎফাকে। খিদে যে এমন জিনিস তাও কখনো এমন করে বুঝতে হয়নি। খোলা আকাশের তলায় এমন করে বসে খাওয়ার কথা কখনোই কল্পনা করতে পারেনি। টাটা করছে রোদ। তাড়াতাড়ি উঠে গিয়ে ডাকলে, ওগো। মির্জা মোহাম্মদ মুখ ফেরালো। কোথায় যাচ্ছ? খিচুড়ি বানিয়েছে শিরিনা। হ্যাঁ? এতক্ষণে যেন বাস্তব জগৎটা মির্জা মোহাম্মদের চোখের সামনে ধরা পড়ল। কোথায় যাচ্ছিলে? তুমি যে বললে খুব খিদে পেয়েছে তোমার। আমার আর কিছুই ভালো লাগছে না। খুকু কোথায়? ঘুমোচ্ছে। চলো, খাবে চলো। ওরা কারা? কাদের সঙ্গে কথা বলছিলে এতক্ষণ? হাতিয়ারগড়ের ছোট রানী। হাতিয়ারগড়? নামটা শুনেই মরিয়ম বেগম সাহেবার কথা মনে পড়ে গেল। মরিয়ম বেগম সাহেবা এখানে এসেছে নাকি? মির্জা মোহাম্মদ নবাব সিরাজউদ্দৌলা খানিক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গেল। চেহেল সুতুনের কথা মনে পড়ে গেল। আবার একবার দেখতে ইচ্ছে করল মরিয়ম বেগম সাহেবাকে। চেহেল সুতুন ছেড়ে আসবার সময় একবার শেষবারের মতো দেখা করবার ইচ্ছে হয়েছিল। ওরা এখানে কি করতে এসেছে? ওরা হাতিয়ারগড়ে ফিরে যাচ্ছে। তাহলে স্বামীর কাছেই শেষ পর্যন্ত ফিরে যাচ্ছ বেগম সাহেবা? ভালোই হয়েছে। একদিন যখন অশান্তির যন্ত্রণায় ছটফট করেছে, যখন অনিদ্রার ক্লান্তিতে শরীর মন অবশ হয়ে এসেছে, তখন ওই মরিয়ম বেগম সাহেবাই তো দিনরাত পাশে বসে সান্ত্বনা দিয়েছে নবাবকে। বললে, ওরা জানে আমি এখানে এসেছি? না না, আমি কখনো তাই বলি? আমি বলেছি আমি পলাশপুরের তালুকদার সাহেবের বউ। আজিমাবাদের ফকির দরগায় দোয়া চাইতে যাচ্ছি। মির্জা মোহাম্মদ বললে, খিচুড়ি তৈরি হয়েছে? আর একটু সবুর করো, এক্ষুনি হবে। আমি দেখে আসছি। দাঁড়াও, আমিও যাব। কোথায়? ওদের সঙ্গে দেখা করব। লুৎফা ভয় পেয়ে গেল। বললে, না না, তুমি যেও না, ওরা চিনে ফেলবে। মির্জা মোহাম্মদ বললে, না না, মরিয়ম বেগম সাহেবা চিনতে পারলে কিছু ক্ষতি নেই। ওগো না, ও মরিয়ম বেগম নয়, ও অন্য কে। ওরা নবাবকে গালাগালি দিচ্ছে। ওরা তোমার ভয় পালিয়ে বেড়াচ্ছে। নবাব পালিয়ে গেছে শুনে ওরা এতদিন পর হাতিয়ারগড়ে ফিরে যাচ্ছে। ওখানে তুমি যেও না। বলতে বলতে লুৎফার চোখে জল এসে গেল। বললে, সবাই তোমার শত্রুতা জানো, কেউ তোমার ভালো দেখতে পারে না। মির্জা মোহাম্মদ থমকে দাঁড়ালো খানিকক্ষণ। সবাই তার শত্রু? সবাই তার খারাপ চায়? সবাই তার অমঙ্গল কামনা করে? এই মুর্শিদাবাদ থেকে এত দূরে এসেও মানুষের শত্রুতার হাত থেকে মুক্তি পাওয়া গেল না? কেঁদো না তুমি। মির্জা মোহাম্মদ লুৎফার চোখের জল দেখে সান্ত্বনা দিতে এগিয়ে গেল। কিন্তু কেন তোমাকে কেউ দেখতে পারে না? হাতিয়ারগড়ের ছোট রানীর তুমি কি ক্ষতি করতে চেয়েছিলে? কেউ তোমার হয়ে একটাও ভালো কথা বলে না কেন? ওটা আমার নসিব লুৎফা। ও নিয়ে তুমি আর এখন দুঃখ করো না। তুমি যদি এমন করে এখন কাঁদো, আমাদের সকলের বিপদ ডেকে আনবে। আমার বিপদ ডেকে আনবে, তোমার নিজেরও বিপদ ডেকে আনবে, তোমার মেয়েরও বিপদ ডেকে আনবে। চুপ করো, চোখের জল মোছো। লুৎফা বলতে লাগলো, দেখো, আমি এই নিয়ে তোমাকে কখনো কোনো দিন কিছু বলিনি, আজও বলতাম না, কিন্তু তোমার নিন্দে শুনলে আমার যে বড় কষ্ট হয়। সেও তোমার নসিব। ততক্ষণে শিরিনার রান্না হয়ে গেছে। খিচুড়ির হাঁড়িটা নিয়ে সে গাছতলায় এনে রাখলে। ধুধু করছে চারিদিকে বালি। একটা আবরু নেই, একটাও আড়াল নেই। একটা খিদমতগার নেই, একটা পেয়াদ বরকন্দাজ, কিছুই নেই। মাথার উপর কেউ পাখার বাতাসও করতে এলো না। পাশে কেউ খাবার জলের গাগরি নিয়ে হুকুমে হাজির রইল না। মোরগ মুসল্লামের গন্ধে বাতাস ভুরভুর করে উঠল না। শুধু চালে ডালে মেশানো খিচুড়ি।
তারই সামনে নবাব বসল, আর পাশে লুৎফা। তুমি সঙ্গে খেতে বসলে না কেন? তুমি আগে খাও, তারপর আমি খাবো। কিন্তু হঠাৎই দূর থেকে যেন একটা কিসের শব্দ কানে এলো, অনেক দূর থেকে। মির্জা মোহাম্মদ চেয়ে দেখলে, লুৎফাও চেয়ে দেখলে অনেক দূরে যেন ধুলো উড়ছে। ঘোড়া ছুটিয়ে কারা যেন আসছে। তখনও খিচুড়িতে হাত দেওয়া হয়নি। কারা আসছে এদিকে? ফৌজের লোক নাকি? লুৎফা মুখখানা বোরখায় ঢেকে ফেললে। মির্জা মোহাম্মদ খানিকক্ষণ চেয়ে রইল সেই দিকে। তবে কি জেনারেল ল সাহেব আসছে? টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল আজিমাবাদের খাজাঞ্চিখানা থেকে। এতদিনই বোধহয় টাকাটা পৌঁছে গেছে সাহেবের হাতে, তাই ফৌজ নিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছে। তুমি তো খুব লোক হে, এত দেরি করে আসতে হয়? আমি তো তোমাদের ভরসাতেই ঢাকার জাহাঙ্গীরাবাদে না গিয়ে আজিমাবাদের দিকে যাচ্ছি। আমি জানি তোমরা এই পথ দিয়ে আসবে, তা এত দেরি করে কেন এলে? তোমরা তো জানো ইংরেজদের, তোমাদের চিরকালে শত্রু। তোমরাই আমাকে এই কথা দিয়েছিলে যে তোমরা ইংরেজদের সঙ্গে লড়বে, তা এখন এত দেরি করে আসতে হয়? কি হলো, উঠলে যে? মির্জা মোহাম্মদ বললে, জেনারেল ল আসছে। এখন কি আমার খাবার সময় আছে লুৎফা? এখন একেবারে মুর্শিদাবাদে গিয়ে খাবো, আর একদিন না খেলেই বা কী ক্ষতি? ঘোড়ার খুঁড়ের আওয়াজে তখন দুর্গা ছোট বুড়ানি তারাও ভয় পেয়ে গেছে। আবার কাদের ফৌজ আসছে এখানে? নৌকোর মাঝি মোল্লারা তারাও তখন খেতে বসেছিল। ফৌজের আছাড় শব্দ শুনে তারাও সেই দিকে অবাক হয়ে চেয়ে রইল। আচ্ছা, আমাদের মরালির কি খবর? সে তো ক্লাইভ সাহেবের ছাউনিতে গিয়ে উঠেছিল, তারপর কি হলো? ময়দাপুরে একটা রাত কেটেছিল মরালির। ছাউনির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মরালি তখনও জেগে জেগে ভাবছিল বাইরের নিঝুম রাত্রি। হাতিয়ারগড়ে এমন নিঝুম রাত্রি সেই ছোটমশাইয়ের রাজবাড়িতেও মরালি এমন করে জেগে কাটিয়েছিল। সেই সিঁড়ির তলার ঘরখানাতে বসে বসে অন্ধকারে কত রাত আকাশ পাতাল করেছে। মাঝরাত্রে শুধু এক একবার দুর্গা এসে দরজা খুলে খবর নিয়েছে লুকিয়ে লুকিয়ে। তারপর কত দিন কেটে গেল, আর কত বিচিত্র মানুষদের মধ্যে জীবন কাটাতে হলো। কত বিভিন্ন সমাজ, বিচিত্র পরিবেশ। কোথায় হাতিয়ারগড়, সেখান থেকে রানী বেবি সেজে চেহেল সুতুন, আর চেহেল সুতুন থেকে পেরিন সাহেবের বাগান বাড়ি, সেখান থেকে হালসি বাগান, আর তারপর সেখান থেকে মতিঝিল, আর তারপর মতিঝিল থেকে এই ময়দাপুরের ফিরিঙ্গিদের ছাউনি। সন্ধেবেলাতেই ক্লাইভ সাহেব হঠাৎ ঘরে এসেছিল। কিছু খবর পেলেন? ক্লাইভ সাহেব বলেছিল, হ্যাঁ, তোমার কথাই ঠিক, চেহেল সুতুনে আরও একজন মরিয়ম বেগম সাহেবা আছে। তা আপনি কি ভেবেছিলেন আমি মিথ্যে কথা বলছিলাম? কিন্তু দুইজন মরিয়ম বেগম সাহেবা কি করে হলো, সেটাই বা কে? আর তুমিই বা কে? মরালি বলেছিল, আমি আসল মরিয়ম বেগম। আর সে সে আমার চেনা লোক। চেনা লোক মানে? সে আমার নিজের কেউ নয়, কিন্তু আমার নিজের লোকের চেয়েও বড় আপন। স্পষ্ট করে বলো, তোমাদের দুজনের নাম এক হলো কি করে? তার নাম মরিয়ম বেগম নয়, আমার নামও আসল মরিয়ম বেগম নয়। তুমি দেখছি এখনো আমার সঙ্গে চালাকি করতে শুরু করেছ। বলো তুমি কে? তোমার আসল নাম কি? আমার আসল নাম বলতে গেলে অনেক কথাই বলতে হবে সাহেব, অত কথা শুনবার সময় হবে না আপনার। আমি কেন যে নবাবের চেহেল সুতুনে এসেছি, আবার কেন সেখান থেকে পালিয়েছি, কেন আবার তার বদলে একজন মরিয়ম বেগম সেজে চেহেল সুতুনে রয়ে গেল, সব কিছু বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আপনারও সেসব শুনতে হয়তো ভালো লাগবে না। তাই আপনি শুধু আমার একটা উদ্ধার করুন। মুর্শিদাবাদে গেলে মরিয়ম বেগম সাহেবাকে সেইখান থেকে উদ্ধার করে আনবেন। সাহেব বলেছিল, কিন্তু আমি যে মুর্শিদাবাদে যাব সেটা তোমায় কে বললে? আপনি মুর্শিদাবাদে যদি না যাবেন তাহলে এত কাণ্ড করতে গেলেন কেন?
তুমি তাহলে টের পেয়েছ যে নবাব পালিয়েছে? শেষ পর্যন্ত নবাব যে পালাবেন তা আমি জানতুম। নবাবের ভালো কেউ চাইতো না, নবাবকে কেউই ভালোবাসত না। নবাবের নিজের মা মাসি তারাও নবাবের সর্বনাশ চাইত। আর তুমি? আমি তো বলেছি আমার কথা আলাদা। কেন? তোমার কথা আলাদা কেন? চেহেল সুতনে না এসে আমার কোনো উপায় ছিল না। চেহেল সুতন ছাড়া আমার কোনো গতিও ছিল না। তাহলে কেন সেদিন তুমি আমার দপ্তর থেকে চিঠি চুরি করেছিলে? চুরি করেছিলাম কারণ আমি বাঁচতে চেয়েছিলাম। আমি দেখতে পেয়েছিলাম নবাবের অনেক শত্রু। ভেবে দেখেছিলাম নবাবের যদি ক্ষতি হয় তাহলে চেহেল সুতনেরও ক্ষতি হবে। আর চেহেল সুতনের যদি ক্ষতি হয় আমি কোথায় থাকব? কিন্তু শেষ পর্যন্ত আমি তা পারিনি। আমি চেহেল সুতনকে বাঁচাতে পারিনি। তাহলে এখন কোথায় যাবে বলে বেরিয়েছিলে? হাতিয়ারগড়ে। হাতিয়ারগড়? হাতিয়ারগড়ে তোমার কে আছে? মরালি বললে, আমার বাবা। জানি না এতদিন আমার বাবা বেঁচে আছেন কিনা, কিন্তু বাবা ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে, যার কাছে গিয়ে দাঁড়াতে পারি আমি। ক্লাইভ কি যেন ভাবলে, তারপর বললে, তুমি হিন্দু? আগে হিন্দু ছিলাম, এখন মুসলমান হয়েছি। তোমার হিন্দু বাবা তোমাকে ঘরে নেবে? নিলে নেবে, না নিলে আবার রাস্তায় বেরিয়ে পড়ব। ক্লাইভ বললে, সত্যি কথা বলছো তো? তোমাকে বিশ্বাস করতে ভয় হয়। কিন্তু আজকেই তো আমার কথা যাচাই করে দেখলেন, এখনো বিশ্বাস হয়নি? তাহলে তোমার বাবার নাম বলো, আমি লোক পাঠিয়ে খবর আনছি। মরালি বললে, আমার বাবার নাম শোভারাম বিশ্বাস। আর তোমার নাম? মরালিওয়ালা দাসী। নামটা বলবার সঙ্গে সঙ্গে ক্লাইভ সাহেব লাফিয়ে উঠেছে। মিথ্যে কথা, মরালিওয়ালা দাসী কখনো তোমার নাম নয়। মরালিওয়ালা দাসীকে আমি চিনি। আমার পেরিন সাহেবের বাগানে ছাউনিতে তারা ছিল। আমার দিদি ছিল তার সঙ্গে, তারা খুব ভালো লোক। তাদেরও বাড়ি হাতিয়ারগড়ে। তার বিয়ে হয়েছিল একজন পোয়েটের সঙ্গে। সেই পোয়েটটা খুব ভালো গান গায়। সে ওয়ার্ল্ড সিটিজেন। তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো। তুমি লায়ার, মিথ্যেবাদী। মরালি বললে, না সাহেব, আমি মিথ্যেবাদী নই, তারাই মিথ্যেবাদী। কি? তারা মিথ্যেবাদী? তারা নিজেরা আমাকে বলেছে আর তুমি বলছো তারা মিথ্যেবাদী? হ্যাঁ সাহেব, আমিও তাদের চিনি। তারা প্রাণের দায়ে মিথ্যে কথা বলেছে। তাহলে অ্যাডমিরাল ওয়াটসন যা বলে তাই ঠিক, ইন্ডিয়ানরা সবাই মিথ্যেবাদী? মরালির মুখ দিয়ে হাসি বেরিয়ে এলো। বললে, সাহেব, তুমি কিছুই জানো না। আমি সব কথা খুলে বললে তখন সব তুমি বুঝতে পারবে। আমরা কেউই মিথ্যে কথা বলিনি, কিন্তু মিথ্যে কথা না বললে আমাদের সর্বনাশ হতো। তাই প্রাণের দায়ে আমরা মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। কিন্তু সেই পোয়েট, তার সঙ্গে কার বিয়ে হয়েছিল? তোমার নাকি তার? আমার। তোমার? তোমার বিয়ে হয়েছিল পোয়েটের সঙ্গে? মরালি বললে, সাহেব, তুমি এদেশে নতুন এসেছ, তাই তুমি কিছুই জানো না। আর কিছুদিন থাকলে তুমি সব জানতে পারবে। এই দেশে মেয়ে মানুষ হয়ে জন্মানো এক পাপ, সুন্দরী মেয়ে মানুষ হয়ে জন্মানো আরও বড় পাপ। সাহেব বললে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারবেও না। আমাদের দেশে মেয়ে হয়ে জন্মালে তুমি বুঝতে পারতে। নিশ্চয়ই বুঝতে পারবো। আমি এতগুলো কেল্লা জয় করলাম, ফ্রেঞ্চদের হারালাম, নবাবকে হারালাম, আর তোমার সামান্য কথা আমি বুঝতে পারবো না? সেদিন এই পর্যন্তই কথা হয়েছিল। তারপরেই বুঝি বাইরে কে ডেকেছিল সাহেবকে। সাহেব বাইরে চলে গিয়েছিল। তার সঙ্গে কথা বলে ফিরে এসেছিল যখন, তখন এক অন্য চেহারা। এতক্ষণ যেই লোকটার সঙ্গে সহজভাবে কথা বলছিল, তখন যেন আর সেই মানুষ নয়।
মরালির মনে হয়েছিল বাইরে যেন ফৌজের লোকেরা সবাই দলে দলে জড়ো হয়েছে, তক্ষুনি যেন তারা লড়াই করতে যাবে কোথাও। সাহেব বলেছিল, তোমাকে আমি এখন ছাড়ব না, নবাব আবার মুর্শিদাবাদে আসছে আর্মি নিয়ে, এক্ষুনি খবর পেলাম। তাহলে আমি কি করব? সাহেব বলেছিল, এখানকার কাউকে জানতে দিতে চাই না যে তুমি এখন এইখানে আছো। তোমাকে আমি এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। কোথায়? কলকাতা, দমদম হাউসে। তোমার কোনো ভয় নেই, আমার লোকের সঙ্গে তুমি চলে যাও। আমি এখন মুর্শিদাবাদ অ্যাটাক করব, তারপর কলকাতায় ফিরে গিয়ে তোমার সঙ্গে দেখা করব। ততদিন তুমি সেখানে একলাই থাকবে। এখানে কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে আপনি কি বলবেন? বলবো তুমি নবাবের চর, আমার হেফাজত থেকে পালিয়ে গিয়েছ। তুমি তৈরি হয়ে থাকো, আমরা শেষ রাত্রের দিকে রওনা দেব। তার আগেই তোমাকে আমি লোক দিয়ে এখান থেকে পাঠিয়ে দেব। তারপর যখন অনেক রাত হয়েছিল, ঠিক সেই সময় ক্লাইভ সাহেব মরালিকে ডেকে দিয়েছিল। সাহেবের সঙ্গে কেউ ছিল না। রাত তখন প্রহর, কেউ জানে না। ময়দাপুরের আকাশের কয়েকটা তারা শুধু সাক্ষী ছিল সেই যাত্রার। একটা নৌকো হাজির ছিল সাহেবের ছাউনির নিচে, আর 2 জন মাঝি। ছাউনির অন্য সব লোক যখন অন্যদিকে লড়াইতে যাবার তোড়জোড় করেছে, মরালি তখন ঘোমটা ঢাকা দিয়ে গিয়ে উঠেছে নৌকোর ভেতরে। দমদমার যে বাড়িটা ক্লাইভ সাহেব বানিয়েছিল সেটা তখনও পুরো হয়নি। তার জায়গায় ছিল একটা ছোট বাড়ি। বেগম মেরি বিশ্বাসকে যারা জানতো তারা দেখেছে সেই বাড়িটা। একদিন শেষ রাত্রির দিকে সেখানেই মরালিকে নিয়ে এসে থেমেছিল একটা পালকি। কেউই টের পায়নি, কেউ জানতেও পারেনি যে সে কোথা থেকে এসেছে, কেনই এসেছে। তবে সে অনেক পরের কথা। মরালি শুধু একটা কথাই মনে আছে। আসবার সময় ক্লাইভ সাহেব বলেছিল, চেহেল সুতন থেকে তোমার মরিয়ম বেগমকে আমি উদ্ধার করব, তুমি কিছু ভেবো না। আর তারপরেই নৌকোটা ছেড়ে দিয়েছিল। মুর্শিদাবাদের সেই দিনকার কথাও উদ্ধব দাস সবিস্তারে লিখে গেছে। সমস্ত শহরময় সবাই সেদিন খবর পেয়ে লাফিয়ে উঠেছিল, নবাব এসে গেছে, নবাব এসে গেছে। কিন্তু নবাবের সেই আশা যে এমন মর্মান্তিক আশা হবে, তাই বা কে জানত সেই দিন? জেনেছিল শুধু রাজমহলের ফৌজদার মীর দাউদ খাঁ। ঘোড়সওয়ারের দল কাছে আসতেই নবাব চমকে উঠেছিল। ফৌজদার মীর দাউদ? হ্যাঁ, আমি। কিন্তু মীর দাউদের চোখের দৃষ্টি দেখে প্রথমে তেমন বুঝতে পারেনি। পেছনের একজনকে দেখে আরও চমকে উঠেছিল। মীর কাশেম আলী? তুমিও? হ্যাঁ, আমি। আশেপাশে সকলের দিকে চেয়ে তখন আর ভুল হবার কথা নয়। লুৎফা তখন বোরখার ভেতরে গয়নার বাক্সটা আঁকড়ে ধরে আছে। যে লোকটা ফৌজদার সাহেবকে খবরটা দিয়েছিল সে তখন পেছনে আড়ালে দাঁড়িয়েছিল। সে জরিদার চটি দেখেছে, দুধ কিনবার জন্য মোহর দেওয়া দেখেছে। এখন তার সন্দেহ ঠিক হওয়াতে তার আনন্দটা খুব বেশি। লোকটার এক মুখ দাড়ির ভেতর থেকে দাঁতগুলো বেরিয়ে এলো, হাসি যেন আর ধরে না। হঠাৎই সামনের দিকে নজর পড়তেই চেঁচিয়ে উঠল, ভাগ ভাগ ইয়াসে! একটা কুকুর এই সুযোগে খিচুড়িটা চেটে চেটে খেতে লেগেছে। ভাগ ভাগ! মীর কাসেম সাহেবের নজর সব দিকে। লোকজন নিয়ে ততক্ষণে নবাবের দলের সবাইকে ঘেরাও করে ফেলেছে। দুর্গা বললে, ও গো, আমরা কি দোষ করলুম গো, আমাদের ধরছ কেন? ছোট বউটা নিয়ে তখন ভয়ে থরথর করে কাঁপছে। আর শুধু কি তাই, কেউই সেদিন জানতে পারলেন না যে সেদিন সেই নির্জন রাজমহলের বালির চরের ওপর যেই নবাবকে মীর কাসেম সাহেব গ্রেপ্তার করলে সে শুধু তুচ্ছ নবাবই নয়, তুচ্ছ হেবাদ জং মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা আলমগীর বাহাদুরি নয়, সেই নবাব বাংলাদেশ। সেদিনকার সেই বাংলাদেশের অনেক উত্থান পতনের প্রতিভু সেই নবাব সিরাজউদ্দৌলা। বাংলা মুলুকের ঘৃণার মানুষ সিরাজউদ্দৌলা, আবার বাংলা মুলুকের গৌরবের মানুষও সেই সিরাজউদ্দৌলা। মানুষের ভালো মন্দ বিচার করবার সময় নেই তখন ইতিহাসের। আজ যা ভালো কাল তা খারাপ। আজকের ভালো খারাপের সঙ্গে
কালকের ভালো খারাপের মেলে না। আজ তুমি দল বেঁধে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করো, বিদ্রোহ করে সিংহাসন অধিকার করো। তখন তোমাকে আমরা ফুলের মালা গলায় দিয়ে দেবতা করে তোমায় পুজো করব। মানুষের লেখা ইতিহাসের পাতায় তোমাকে প্রাতঃস্মরণীয় বীর বলে অভিহিত করব। কিন্তু যদি তুমি হেরে যাও, যদি তুমি ধরা পড়ো, তখন আবার তোমাকেই গ্রেপ্তার করে তোমাকে ফাঁসি দিয়ে দেব। তোমার মুখে থুতু দেব, তোমার মুখে চুনকালি মাখিয়ে তোমার নাম কেটে দেব ইতিহাস থেকে। তাই এই সমস্তটাই জানত রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ জানত আসলে চায় সাকসেস। সাকসেস চাইলেই সব কিছু পাওয়া যায়। সাকসেসের সঙ্গে বন্ধু আসে, অর্থ আসে, প্রতিষ্ঠা আসে, খ্যাতি আসে। আমি হারব না। আমি হারলে আমার সব গুণ ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাবে। রাত্রি টের পেয়েছিল মরালি। সেই রাত্রির অন্ধকারে যখন ঘুম আসছে না, হঠাৎই একটা কিসের শব্দ এসেছিল। কে? কিসের শব্দ পাশের ঘরে? ক্লাইভ সাহেব যেন পাশের ঘরে কথা বলছে, কিন্তু এত রাত্রেই বা কার সঙ্গে কথা বলছে? আবার এসেছ? বি অফ, বেরিয়ে যাও। চমকে উঠে বিছানায় খানিক্ষণ চুপ করে বসেছিল মরালি। ময়দাপুরে সেই ফিরিঙ্গি ফৌজের ছাউনির ভেতর শুয়ে সেদিন প্রথম প্রথম একটু ভয় পেয়েছিল, কিন্তু তখন তো মরালি জানত না যে রাত্রের অন্ধকারে স্বপ্ন দেখে সাহেব চেঁচিয়ে ওঠে। তখন তো জানত না স্বপ্নে কি একজন সাহেবের ঘরের মধ্যে ঢুকে সাবধান করে দেয়। সেদিন শুধু মনে হয়েছিল সাহেবের বোধহয় কোনো রোগ আছে। মনে আছে মরালি খুব ভয় পেয়ে গিয়েছিল প্রথমে। তারপর দরজা খুলে পাশের ঘরে গিয়ে দেখেছিল বিছানার ওপর ছটফট করছে সাহেব, আর মুখ দিয়ে কি যেন বিড়বিড় করে বলছে। প্রথমে মনে হয়েছিল অসুখ হয়েছে কিছু। কাছে গিয়ে ডেকেও ছিল, সাহেব, সাহেব। একটু ডাকতেই ঘুম ভেঙে গিয়েছিল সাহেবের। তারপর মরালিকে সামনে দেখে অবাক হয়ে গিয়েছিল। কি হয়েছিল তোমার? তুমি চিৎকার করে উঠলে কেন? সেদিন ক্লাইভ সাহেব লজ্জায় একটু জোড়োসড়ো হয়ে পড়েছিল। তাড়াতাড়ি উঠে বসেছিল। সারা ম্যাড্রাস, সারা চন্দননগর, সারা বেঙ্গল কনকার করার পর তার দুর্বলতা ধরে পড়ে যাওয়াটা বড় লজ্জার। বলেছিল, ও কিছু না। এই বলে ক্লাইভ সাহেব বিছানার ওপর উঠে বসতে যাচ্ছিল। মরালি বললে, না না, উঠতে হবে না, শুয়ে থাকো, আমি যাচ্ছি। কিন্তু ঘর থেকে চলে যেতে গিয়েও চলে যেতে পারেনি। সাহেবের যদি সত্যি সত্যি অসুখ হয়ে থাকে, তাকে একলা ছেড়ে চলে যাওয়াটা কি উচিত হবে? তোমার ওই চাকরটাকে ডেকে দিয়ে যাব? ক্লাইভ বলেছিল, না না, ও ঘুমোচ্ছে এখন, ঘুমোক। কিন্তু তোমার কি শরীর খারাপ? ক্লাইভ বলেছিল, না, তুমি যাও, আমার কিছু হয়নি। হয়নি মানে? মুখ দেখে বুঝতে পারছি শরীরটা খারাপ তোমার। কই দেখি, জ্বর হয়েছে নাকি? এই বলে ক্লাইভের কপালে হাতের পাতা দিয়ে ছুঁলে। ক্লাইভ বললে, না না, জ্বর নেই। তুমি বরং ওই ওষুধটা দাও আমাকে, ঘুমের ওষুধ। ওর থেকে এক দাগ ঢেলে দাও। ঘরের কোণের দিকে একটা ওষুধ এসেছিল, তার পাশেই একটা পাত্র। মরালি এমন ওষুধ আগে কখনো দেখেনি। বিলিতি ওষুধ। ওষুধটা নিতে গিয়ে ভেবেছিল, আশ্চর্য, এই ফিরিঙ্গি মানুষটারও ঘুম হয় না। বাইরে থেকে মনে হয় কত বড় নিষ্ঠুর লোক। নাম শুনেই ভয় পায় কত লোক। এমনি করে মুর্শিদাবাদের নবাবেরও বদনাম আছে কত, অথচ সেই নবাবকেও তো মরালি কতবার ঘুম পাড়িয়ে দিয়েছে। বেশি ঢেলো না, ওটা বিষ। বিষ? কথাটা শুনে চমকে উঠেছিল মরালি। বিষ খাওয়াবে নাকি সাহেবকে? এক দাগ খেলে বিষ নয়, কিন্তু একটু বেশি খেলেই সেই ঘুম আর ভাঙবে না। আমাদের ডাক্তার সাবধান করে দিয়েছে। মরালি ওষুধের শিশিটা নামিয়ে রেখে দিলে, বললে, তাহলে থাক। কি হলো, ওষুধ দিলে না? মরালি বললে,
কিন্তু আমার হাতে তুমি খাবে এই ওষুধ? কেন? খাবো না কেন? যদি আমি বেশি দিয়ে ফেলি? ক্লাইভ হো হো করে হেসে উঠল, বললে, ভাবছো তোমার হাতে বিষ খেতে ভয় হচ্ছে কি না? না না, সে ভয় নেই। তাহলে তোমাকে আমি ওষুধ দিতে বলতুম না। কিন্তু আমি তো তোমাকে বিষ খাওয়াতেও পারি। আমি নবাবের বেগম। নবাব তোমার শত্রু। আমাকে এত বিশ্বাস করা কি ভালো? ক্লাইভ বললে, না না, সে ভয় আমার নেই। দাও, ওষুধটা ঢালো। না হয় আর একবার ভালো করে ভেবে দেখো। তোমার চাকরটাকেই বরং ডাকো। না না, তাকে ডাকলে আগেই ডাকতুম, তোমাকে বলতুম না। আর তাছাড়া আমি এতগুলো দেশ জয় করলুম, এরপরেও কি আমি মানুষ চিনতে পারবো না? মরালি তখনও চুপ করে দাঁড়িয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। একদিন মুর্শিদাবাদের নবাবও তাকে এমনি করে বিশ্বাস করেছিল, আবার এই সাহেবটাও তাকে তেমনি করেই বিশ্বাস করছে। তাহলে কি দুজনেই একরকম? কোনো তফাৎই নেই এদের মধ্যে। বললে, তোমার ঘুম হয় না কেন? ক্লাইভ বললে, ঘুম হয় আমার, কিন্তু আমি স্বপ্ন দেখি। স্বপ্ন তো সবাই দেখে। এ সেরকম স্বপ্ন নয়। আমার ঘরে কে যেন ঢোকে ঘুমের ঘোরে, ঢুকে আমাকে একটা তাজ দেখায়, কুইন অফ স্পেডস, ইস্কাবনের বিবি। তাজটা দেখিয়ে সাবধান করে দেয়। আজকেও সে এসেছিল। কে এসেছিল জানি না। সে বলে তার নাম সাকসেস। মরালি সেই প্রথম জেনেছিল সাহেবের রোগের কথা। এই এক অদ্ভুত রোগ। এত প্রভাব, এত প্রতিপত্তি, এত প্রতিষ্ঠা, এত ক্ষমতা নাকি ভালো নয়। দূরদেশ থেকে 7 টাকা মাইনে চাকরি করতে এসে একেবারে ফিরিঙ্গি কোম্পানির মাথায় উঠে বসা, এটা আবার নাকি একটা রোগ। ক্লাইভ সাহেব সেই রাতেই গড়গড় করে সব কথা বলে গিয়েছিল মরালিকে। লোকে জানে ক্লাইভ সেন্ট ফোর্ট ডেভিডের কমান্ডার। লোকে জানে ক্লাইভ চন্দননগরের কনকারার। কিন্তু আমি আসলে এখানে এসেছিলাম মরতে। আমি 2 বার মরতেই চেয়েছিলাম, কিন্তু দেখেছি মরাই সবচেয়ে শক্ত। আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাবা আছে, মা আছে, তবুও পৃথিবী আমার কাছে পর। আমার আপন বলতে কেউ নেই। কথাগুলো শুনতে শুনতে সেদিন অবাক হয়ে গিয়েছিল মরালি। ময়দাপুরের সেই ফিরিঙ্গি ছাউনিতে ক্লাইভ সাহেবের আরেক রূপ দেখে অবাক হয়ে গিয়েছিল। কত রকম মানুষই যে পৃথিবীতে আছে, কত রকম মানুষই যে দেখল মরালি। সেই হাতিয়ারগড় থেকে শুরু করে চেহেল সুতুন হয়ে এই ময়দাপুর পর্যন্ত সারি সারি যেন মানুষের মিছিল চলেছে। কেউ নবাব, কেউ আমির, কেউ মীর বকচি, কেউ খিদমতগার, কেউ বেগম, কেউ বাঁদি। তাদের বাইরেটাই শুধু আলাদা, ভেতরে সবাই যেন এক। সবাই একাকার হয়ে যেন অখণ্ড রূপ নিয়ে মরালির জীবনে আবির্ভূত হয়েছিল। সেই রাত্রের মতো সেই সব শেষ। খানিক পরে মরালি নিজের ঘরে ঘুমোতে চলে এসেছিল। কিন্তু ঘুম কি আর অত সহজে আসে? আর আশ্চর্য এই যে খানিক পরে সাহেবও তার ঘরে এসে তাকে ডেকেছিল, বলেছিল, তোমাকে কলকাতায় যেতে হবে। তা সেই থেকেই বলতে গেলে মরালির মেরি হওয়া শুরু হয়। আর কেমন করে যেন ফিরিঙ্গি মানুষটার আসল পরিচয় পেয়ে গিয়েছিল সেই দিনই রাত্রে। সাহেব বলেছিল, আমি এখানকার সকলকেই বলবো তুমি পালিয়ে গেছো। মরালি বলেছিল, আমি পালিয়ে গিয়েছি বললে কি তোমার সুবিধে হবে? হ্যাঁ, সুবিধে হবে। তোমাকে আমি আমার ক্যাম্পে রেখেছি, এটা এখানকার কেউই পছন্দ করছে না। অথচ তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তোমাকে দূরে পাঠাতেও ইচ্ছে করছে না। মরালি জিজ্ঞেস করেছিল, কি কথা? সেসব কথা কলকাতাতে গিয়েই বলবো। তবুও শুনি না, কি কথা? জিজ্ঞেস করতে চাই, দুইজনের নাম এক হলো কি করে? আর তাছাড়া পৈটের সঙ্গে বিয়ে হওয়ার পর তুমি কেমন করে চেহেল সুতুনি গেলে? আবার তোমার নাম যদি মরালিবালা দাসী হয়, তো সেই মরালিবালা দাসী কে?
আমি ইন্ডিয়াতে এসে পর্যন্ত তোমাদের দেখে কেবল অবাক হয়ে যাচ্ছি। এই এক বিচিত্র দেশ তোমাদের। তখন আর বেশি কথা বলার সময় ছিল না। একটু থেমে সাহেব বলেছিল, তারপর মুর্শিদাবাদ থেকে ফিরে তোমাকে তোমার বাবার কাছে আমি ফিরিয়ে দিয়ে আসব। চারিদিক অন্ধকার, নদীর জল চিকচিক করছে। নৌকোর ভেতরে মরালি চুপ করে বসেছিল। সব ব্যবস্থা করে দিয়েছে সাহেব, কোনো অসুবিধে হবার কথা নয়। আসবার সময় সাহেব ঘাটে নেমে বলেছিল, চেহেল সুতুনের কথা আমার মনে আছে, তুমি কিছু ভেবো না। একজন মাঝি বললে, বেগম সাহেবা, আপনি শুয়ে পড়ুন, আমরা সময় মতো আপনাকে ডেকে দেব। মরালি মনে মনে হাসলে। এই মাঝিরা পর্যন্ত তাকে মরিয়ম বেগম বলেই জানে। হয়তোবা সাহেব তাদের কাছে সেই পরিচয়টাই দিয়েছে। তা দিক, এক একটা করে নতুন নতুন পরিচয়েই তাকে সবাই চিনুক। কেউ জানুক সে মরিয়ম বেগম। বেঁচে থাকলে আরও কত নতুন নাম হবে তার, কে জানে। আচ্ছা, নবাব মির্জা মোহাম্মদকে যে ধরতে এসেছে মীর দাউদ, সে কে? আসলে মীর দাউদ হল রাজমহলের ফৌজদার, মির্জাফর আলীর ভাইও বটে। তারই হুকুম তামিল করত মীর কাসিম সাহেব, ফৌজদারের ফৌজের কর্তা। মীর দাউদের দাদার জামাই, নিকট সম্পর্ক। কিন্তু শুধু ফৌজদার হয়ে সুখ নেই। মির্জাফর সাহেব নবাবের বিষ নজরে পড়েছে, আর সঙ্গে সঙ্গে মির্জাফরের যারা রিশতেদার তাদের ওপরেও নবাবের বিষ নজর। রাজমহলের ফৌজদারের হাবেলিতে বসে আফসোস করত মীর দাউদ, আর শুনত মীর কাসিম। মীর দাউদ সাহেব বলতো, খোদাতালার দুনিয়ায় আসলি চিজের কোনো কদর নেই ভাই। মীর কাসিম বলতো, খাঁটি বাত বলেছেন জানাব। তা শ্বশুর জামাইয়ের ক্ষেত খোদাতালার কানে পৌঁছতো কিনা কে জানে। তা সব ক্ষেতই যদি খোদাতালার কানে পৌঁছবে, তাহলে খোদাতালাই বা মিছিমিছি খোদাতালাই বা হয়েছে কেন? হাজার হাজার মানুষের হাজার আর্জি, হাজার ফরিয়াদ। সব ক্ষেত শুনতে গেলে কি আর খোদাতালাগিরি করা চলে? কিন্তু দেখা গেছে দৈবাত এক একটা আর্জি খোদাতালার কানে গিয়েও পৌঁছয়। যখন চারিদিকে লোক ছুটছে নবাবকে খোঁজবার জন্য, তখন মীর দাউদ সাহেবের কাছেও খবরটা গেছে। কিন্তু তখন কে জানবে কোন সড়ক দিয়ে নবাব পালিয়েছে? সড়ক তো আর একটা নয়। মুর্শিদাবাদ থেকে সোজা হাঁটা পথে ভগবানগোলার দিকে যাওয়া যায়, আর সেইখান থেকে পদ্মা নদী ধরে একেবারে জাহাঙ্গীরাবাদে। আর যদি পালিয়েই গিয়ে থাকে নবাব, এদিকেই বা আসবে কেন? এই রাজমহলের দিকে, যেখানকার ফৌজদার মির্জাফর সাহেবের ভাই, যেখানকার মীর বকশি মির্জাফর সাহেবের জামাই, অত দোয়া কি খোদাতালা করবে? তবু চেষ্টা করতে তো কসুর করলে চলবে না। তাই খুব চেষ্টা চলল, কিন্তু নবাবের কোনো পাত্তা নেই। শেষকালে একদিন দুপুরবেলা খবর এলো, জোর খবর। মানুষটা ফকির, রাজমহলের ঘাটের কাছে একটা মসজিদ বানিয়ে থাকে। বললে, আমার হুজুর সন্দেহ হচ্ছে লোকটা নবাব। মীর দাউদ খাঁ জিজ্ঞেস করলে, কিসে সন্দেহ হচ্ছে? আগে হুজুর, লোকটার পায়ে সোনার জড়িদার চটি। তা জড়িদার চটি তো খানদানি সদাগররাও পড়তে পারে। আগে হুজুর, দুধ কিনতে একটা মোহরও দিয়ে দিলে মবলক। তা রেইস আদমিরা তা দিতেই পারে। সঙ্গে কে কে আছে? ফকিরটা বললে, আগে বিবি আছে, লড়কি আছে, বহিন আছে, বাদিও 2 জন আছে, মাঝি মল্লা আর 2টো নৌকোয় আছে। 2টো নৌকোয় ঘাটে বাঁধা আছে লাগোয়া। সবাই খিচুড়ি বানিয়ে খাচ্ছে, আমি দেখে এসেছি। মীর কাসিম সাহেবও সব শুনছিল। বললে, চলুন না জানাব, দেখে আসি। খোদাতালার মর্জি থাকলে মাল মিলতেও পারে। তাই এই হলো সূত্রপাত। সামান্য সন্দেহ, সন্দেহ থেকে একেবারে গ্রেপ্তার। আর তারপর থেকেই হুলস্থুল কাণ্ড বেঁধে গেল মুর্শিদাবাদে। খবরটা যখন মনসুরগঞ্জ হাবেলিতে গিয়ে পৌঁছল, তখন সবাই চমকে গিয়েছে। এই খবর এলো নবাব আসছে ল সাহেবকে নিয়ে, আবার এই উল্টো খবর এলো।
কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে গেল। চেহেল সুতনে যখন খবর এলো ফৌজ নিয়ে নবাব মুর্শিদাবাদের দিকে আসছে, তখন ধরপাকড়ের পালা শুরু হয়ে গেছে। সারা মুর্শিদাবাদে তখন শোরগোল চলছে। নবাবের সেরা ভক্ত মোহনলাল। মোহনলাল লক্কাবাগ থেকে এসে নিজের বাড়িতেই ছিল, কোথাও বেরোচ্ছিল না, কারোর সঙ্গে দেখা করছিল না। কথাটা তার কানেও গিয়েছিল যে নবাব আসছে। সেখানেও মির্জাফরের লোক গিয়ে হাজির হয়েছে। মহারাজ কোথায়? বাড়ির লোক বেরিয়ে এসে বললে, মহারাজ বাড়িতে নেই, আলবাদ বাড়িতে আছে। এই বলে সেপাইরা জোর করে বাড়িতে ঢুকে পড়ল। তন্ন তন্ন করে দেখল সব ঘর, সব গলি খুঁজি, কিন্তু কোথাও পাওয়া গেল না মোহনলালকে। তাহলে মোহনলালও কি নবাবের মতো পালিয়ে গেছে? মির্জাফরের লোক তাকেও খুঁজতে বেরোলো মুর্শিদাবাদের বাইরে। যাবে কোথায়? বাংলা মুলুক ছেড়ে যেখানেই যাবে সেখানেই বিশ্বাসঘাতকেরা ওত পেতে বসে আছে। দুনিয়ায় বিশ্বাসঘাতকের কখনো অভাব হয়েছে ইতিহাস এমন নজির কোথাও পায়নি। ততক্ষণে মিরনের লোক চেহেল সুতনে ঢুকে পড়েছে। পীর আলী খাঁর ওপর হুকুম হয়ে গেল। নজর মোহাম্মদ বরকত আলীর ওপরেও হুকুম হয়ে গেল। সব বেগম সাহেবাদের নজরবন্দি করে রাখতে হবে। মরিয়ম বেগম সাহেবা, মরিয়ম বেগম সাহেবা। কান্তর একটু তন্দ্রা এসেছিল। কদিন থেকে নিজের মহল থেকে বেরোয়নি একবারও। মেহেদিনেসার সাহেব সেই যে তাকে মতিঝিল থেকে এনে এখানে পুড়ে রেখেছে, সেই থেকেই নিজের ঘরের মধ্যে বসে বসেই দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে। বাইরে যাবার ক্ষমতাও নেই। অন্ধকার ঘরের ভেতর বসে শুধু এক মনে প্রার্থনা করে গেছে মরালি যেন আরও দূরে চলে যেতে পারে। বারবার ভগবানকে ডেকেছে। বিশ্বভুবনের সমস্ত দেবতাকে উদ্দেশ্য করে তার অন্তরের আকুতি জানিয়ে জানিয়ে বলেছে, মরালিকে তুমি দেখো ভগবান, সে যেন নিরাপদে থাকে, সে যেন এই পাপের ছোঁয়াচ থেকে অনেক দূরে থাকে, সে যেন সুখী হয়, সে যেন শান্তি পায়। মরিয়ম বেগম সাহেবা, মরিয়ম বেগম সাহেবা। ঝনঝন করে দরজায় শেকল খোলার শব্দ হলো। কান্ত বললে, কে? আমি নজর মোহাম্মদ। আমার সঙ্গে চলুন, মিরন সাহেবের হুকুম। কোথায়? নজর মোহাম্মদ বললে, মিরন সাহেব হুকুম দিয়েছে সব বেগম সাহেবাদের গ্রেপ্তার করে মতিঝিলে নজরবন্দি করে রাখতে হবে। নানি বেগম সাহেবা, ঘসেটি বেগম সাহেবা, আমিনা বেগম সাহেবা, ময়মনা বেগম সাহেবা সবাইকেই নজরবন্দি করে রাখবে। কেন? নজর মোহাম্মদ বললে, মোহনলাল যে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেছে, ওইদিকে নবাব ফৌজ নিয়ে মুর্শিদাবাদ হামলা করতে আসছে। আর কোনো কথা নয়, বোরখা পরাই ছিল। সেই অবস্থাতেই মহল থেকে বেরিয়ে আসতে হলো কান্তকে। অন্ধকারের মধ্যে পালকি দাঁড়িয়েছিল। একটা পালকি নয়, সার সার অনেকগুলো পালকি, দুই পাশে কোতোয়ালের লোক। কান্ত একটাতে উঠতেই দুই পাশের দরজা বন্ধ হয়ে গেল। তারপর দুলতে দুলতে চলতে লাগলো বাইরের দিকে। নানি বেগম সাহেবার পালকি, ঘসেটি বেগম সাহেবার পালকি, তুক্কি বেগম, বব্বু বেগম, পেশমন বেগম, গুলশন বেগম আর মরিয়ম বেগমের পালকি। পালকিগুলো চেহেল সুতনের ফটক পেরিয়ে সোজা রাস্তায় গিয়ে পড়ল। তারপর সোজা চলতে লাগলো মতিঝিলের দিকে।